लैम्बोर्गिनी चलाए जाने ओ, लैम्बोर्गिनी चलाए जाने ओ, सानू भी छुट्टा दे दो, किथे कल्ले कल्ले जाए जा रहे हो, सानू भी छुट्टा दे दो, किथे कल्ले कल्ले जाए जा रहे हो। हाय আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশন এই গানটা কার জন্য গাইলাম, অবশ্যই আমাদের সোনা বাবার জন্য। কারণ সোনা বাবা এখন থেকেই অনেক বড় বড় স্বপ্ন দেখছে, আর আমি একটাই কথা মানি যে স্বপ্ন তারই পূরণ হয় যে কিনা স্বপ্ন দেখে। আর যদি স্বপ্ন দেখবই তাহলে ছোটোখাটো কেন দেখবো, বড় সরেই দেখবো না। স্কাই ইজ দ্য লিমিট। তো সেই স্কাই ইজ দ্য লিমিট যেরকম, সেই রকমই একটা স্বপ্ন সে দেখেছে। কি দেখেছে? যে বড় হয়ে সে ল্যাম্বরগিনি গাড়ি কিনবে, আর সেই ল্যাম্বরগিনি গাড়ি যখন বাতকুল্লার ওই রাস্তা দিয়ে শু করে এসে বাড়ির সামনে দাঁড়াবে, তখন চারপাশের লোকজন বলবে, বাহ দেখেছো সন্দীপের ছেলে ল্যাম্বরগিনি গাড়ি কিনেছে, খুব দারুণ। এইটুকু বাচ্চার মধ্যে এখন থেকে তার মধ্যে ঢুকে গেছে যে বাবার কি আছে, দাদুর কি আছে, ওগুলো সাইডে, আমি নিজে কি করব, আমি কোনটা অ্যাচিভ করব, এইটা বোঝার, এইটা শেখার, এইটা উপলব্ধি করার। তো একটা ভীষণভাবে একজন কোনো মানে অতিরিক্ত ছোট লোক মানুষ, তার কমেন্ট আমার চোখে পড়লো। সেখানে তাকে আমি কোনো রকম কোনো মানে এক ফোঁটাও কোনো বিন্দু মাত্র কোনো রকম কোনো মানে পপুলারিটি দেবো না, তার নাম ধাম কিচ্ছু বলবো না। সন্দীপের ওই ভিডিওর মধ্যেই আপনারা জানেন, যারা দেখেছেন কমেন্ট যারা করেন তারা জানেন, একজন লিখে সেখানে ছোট বাচ্চাটা এই কথাগুলো বলেছে, সেটা নিয়ে নোংরামি করেছে। তুলনা করছে কার সাথে না, সন্দীপের বায়োলজিক্যাল দিদি তার ছেলের সাথে। সন্দীপকে বলছে যে এখন থেকে বাচ্চা কিভাবে মানুষ করছিস, হ্যাঁ বাচ্চা বলছে ওই বাতকুল্লার মতো ওরকম একটা জায়গায় ল্যাম্বরগিনি গাড়ি আসবে, হ্যাঁ দিদির ছেলেকে দেখে শেখ, দিদির ছেলে কীরকমভাবে মানুষ হচ্ছে দেখ, দিদির ছেলে কীরকমভাবে মানুষ হচ্ছে, মানে সে তার নিজের মতো মানুষ হচ্ছে। হয়তো তার বাড়িতে আবার এই কথাটাও লিখেছে, হ্যাঁ দিদি BMW কিনেছে তাই জন্য ছেলে তোর ল্যাম্বরগিনি কিনবে, এরকম বলেছে। ভাবুন, বাচ্চাটাকে তো কেউ শিখিয়ে দেয়নি। আর এই ল্যাম্বরগিনি যে গাড়িটা অনেকেই আছে, অনেকে কমেন্ট বক্সেই দেখবেন আমাদের ভীষণ প্রিয় শিপ্রাই বলছিল, আমি তো নিজেই এখনও ল্যাম্বরগিনি গাড়ি কীরকম হয় দেখিনি। হ্যাঁ আমাদের সোনা বাবা ল্যাম্বরগিনি গাড়ি কিনবে, এতগুলো গাড়ি চেনেও। তো আজকালকার বাচ্চারা সব বাচ্চারাই মোটামুটি গাড়ির সম্পর্কে তাদের ভীষণ ওয়াকিবহাল, গাড়ির কোনটা কি লোগো, কোনটা কি গাড়ি, সব ওরা দেখলেই বুঝতে পারবে, আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স ওরা। তো সেক্ষেত্রে এত নোংরাভাবে লিখেছে যে ছেলেকে মানুষ করছে কিভাবে দিদি দেখ। তো দিদি তার ছেলেকে নিশ্চয়ই ভালোভাবেই মানুষ করছে, কিন্তু তার জন্য সোনা বাবা এই কথাটা বলাতে আপত্তি কোথায় হলো আমি জানতে পারলাম না। আবার লিখেছে যে দিদি যেহেতু অডি কিনেছে তাই ছেলে তোর ল্যাম্বরগিনি কিনবে। তো দিদির ছেলে হয়তো জানে যে আমার বাড়িতে অডি গাড়ি আছে, সেই জন্য আমার আর অন্য কোনো ভালো দামি গাড়ি কেনার কোনো রকম কোনো ইচ্ছা নেই। বাস তার ইচ্ছা থাকলেও মনে সে প্রকাশ করেনি। আমি এখানে বাচ্চার প্রসঙ্গ টানছি না, আমি প্রসঙ্গ টানছি সেই নোংরা মানসিকতার, যে মানসিকতা দিয়ে একজন এই কথাগুলো লিখতে পারে। একটা বাবা তার ছেলেকে বড় করছে, সে তার মধ্যে এখন থেকেই উচ্চ আশা আছে, এটা তো খুব ভালো কথা, এটা ভালো লক্ষণ। মানুষ নিজের গোল বা নিজের যে স্বপ্ন সেটাকে চেস করেই বড় হয়েছে, এটাই দেখা গেছে। তো সেক্ষেত্রে ও কেন ভাববে যে আমার বাবার গাড়িটা রয়েছে, এই গাড়িটাই আমি বড় হয়ে চালাবো। যদি ও এই কথাটা বলতো যে বাবার তো গাড়ি আছে, এই গাড়িটা নিয়েই আমি বড় হয়ে চালাবো, আর লোকে বলবে এই যে ছেলে বাবার গাড়ি চালাচ্ছে, কিন্তু ছেলে এই কথাটা বলেনি। যদি ছেলে এই কথাটা বলতো তাহলে ভাবতাম যে সন্দীপ অনেক সংকীর্ণ ওকে জিনিসপত্র শেখাচ্ছে, ওর যে চিন্তাধারাটা সংকীর্ণ একটা ছোট জায়গার মধ্যে আটকে আছে। নো, ও অবশ্যই জানে যে ওর ল্যাম্বরগিনি গাড়িটা কিনতে গেলে নিশ্চয়ই ওকে বড় শহরে যেতে হবে, সেই বড় জায়গায় যাবে, সেখানে গিয়ে ও গাড়ি কিনবে, কিনে সেই গাড়ি নিয়ে আসবে কোথায়, বাতকুল্লায়, যেখানে ওর শিকড়, যেখানে ওর রুট। এর থেকে বোঝা যায় একটা বাচ্চার ভেতরে কত সুন্দর করে সব জিনিসপত্রগুলো, বিশেষ করে সংস্কার তার তৈরি হচ্ছে। সে গাড়ি কিনবে, অত দামি গাড়ি কিনবে, কিন্তু সেটা দিয়ে অন্য কোথাও দেখলে বা অন্য কোথাও চালালে ও জানে যে চিনবেই না। কিন্তু এখানে ওদের গ্রামে যেখানে সবাই চেনে, তারা যখন দেখবে ওর অ্যাচিভমেন্টটা, তারা বলবে যে এই যে সন্দীপের ছেলে এত দারুণ একটা গাড়ি কিনেছে। সত্যি এই দিনটা আসবে, আমি বিশ্বাস করি। কারণ যে বাচ্চাটা
যে বিশ্বাস নিয়ে কথাটা বলেছে না, ওর বিশ্বাস ভগবান ঠিক ওকে হাতে নাতে সেই জিনিসটা ওকে দেবে। অবশ্যই তার জন্য কি করতে হবে, ওকে কড়া অধ্যাবসায় লাগবে ওর। তো পড়াশোনা আমি যতদূর জানি ওর খুব ভালোভাবে হচ্ছে, আমি যেটুকু মোটামুটি আমার আইডিয়া আছে সেই জন্য আমি বলছি যে পড়াশোনা ওর একদম ঠিকঠাক হচ্ছে, ওর ডিসিপ্লিন রয়েছে, রোজ একটা টাইমে বসার, পড়ুক না পড়ুক আমি জানি এটাই বলে যে একটা সময় একটা যে কোনো দিনে সারাদিনে একবার কি দুবার একটা সময় তার বসতে হবে। সেটা হয়তো কিছুই করলো না, আঁকি বুকি কাটলো বা বইটা শুধু এরকম উল্টালো, কিন্তু ওই যে 1 ঘন্টা বা আধ ঘন্টা, এক একটা বাচ্চা এক এক রকমের নিয়ম, এক একটা বাচ্চার এক এক রকমের আর কি বসার ক্ষমতা। তো সেক্ষেত্রে কারোর আধ ঘন্টা, কারোর 1 ঘন্টা, কেউ 1.5 ঘন্টা, আস্তে 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 গ্র্যাজুয়ালি বাড়ে। তো সে বসবে, বসার তার অভ্যেস, এই ডিসিপ্লিনটা ওর মধ্যে রয়েছে। রোজকার রোজ যে ওর হোমওয়ার্ক আসছে সেই হোমওয়ার্কগুলো ও পূরণ করার জন্য ওর একটা মাথায় চিন্তা থাকে। কারণ এই যে দেখলাম যে ওরা ঘুরে আসলো, বেরিয়ে আসলো, তারপরেও কিন্তু ও এসে লিখতে বসেছে যে না, পরের দিনে আমার যে পড়াটা আছে সেটা আমাকে কমপ্লিট করে দিতে হবে। তো এইগুলো দেখেই একটা বাচ্চার যে সার্বিক বিকাশ বোঝা যায়। এবার হচ্ছে গিয়ে হেলথের দিক দিয়ে বলতে নেই, টাচুট হেলথ একদম ঠিকঠাক আছে। বাচ্চারা যেরকম সিজনাল কোনো সময় জ্বর হলো, কাশি হলো, সেগুলো হওয়া বাদে একদম ঠিক। আর বাচ্চাটা সারাক্ষণ মানে অ্যাক্টিভ আছে, এই থেকেই বোঝা যায়। বাচ্চা ঝিমোচ্ছে না, সারাক্ষণ ঘুমিয়ে রয়েছে সেরকম কিছু হচ্ছে না, সে অ্যাক্টিভ রয়েছে, সব কথার মধ্যে পার্টিসিপেট করছে, যে কোনো কথা হচ্ছে তাতে নিজের বক্তব্যটা রাখছে। এর থেকেই বোঝা যায় যে একটা বাচ্চা তার রীতিমতো যে সে মানুষ ঠিকঠাকভাবে ঠিকই তাল লয় মেনে হচ্ছে। তো যাই হোক, চলে আসি সন্দীপের ভিডিওর মধ্যে। দেখলাম সন্দীপ, বাবা সন্দীপকে কি বলবো, একটা সন্দীপের যে ভিডিও এসছে দাড়ি নিয়ে, আমি শুধু ভাবছি যেটা দাড়ি কাটা সেটাকেই কন্টেন্ট করে 14 মিনিটের ভিডিও বানিয়ে দিল। আর যেখানে কিনা তার যে প্রতিপক্ষ, এখন প্রতিপক্ষ কিন্তু তার লিগাল ওয়াইফ, যে কিনা বলেছিল কেন রে, কেন আমার মুখটা না দেখালে তোর বাড়িতে টাইলস বসছে না, এই ডায়লগটা আমার টিনের সবচেয়ে বেস্ট লাগে, তাই জন্যই আমি এটা মাঝে মধ্যেই করার সুযোগ খুঁজি। তো যাই হোক, এটা তো সত্যি কথা, টিন তো বলেছিল যে তার মুখটা না দেখালে সন্দীপের ভিডিও চলবে না। কারণ সন্দীপের চ্যানেলের প্রধান মুখই হচ্ছে গিয়ে টিম, তাকে দেখতেই সবাই আসে। সেখানে সন্দীপের এতটা কনফিডেন্স যে ও দাড়ি কাটবে সেটাও লোকে দেখতে আসবে, সেটা সে জানে। আর হবে না কেন, এই কনফিডেন্স তো এসছে এত মানুষের কমেন্টের থেকে। কত মানুষ যারা কিনা বলেছে যে সন্দীপ দাড়িটা কাটো, ইনক্লুডেড মি। আমি প্রথম থেকে আমি কিন্তু বলেছিলাম দাড়িটা কাটো, দাড়িটা কাটো। কারণ খুদ শিলাদেবীও বলেছিলেন যখন পুষ্পার কথা হয়েছিল যে পুষ্পার মতো করে আমি দাড়ি রাখছি, তো সেখানে শিলাদেবীও বলেছিলেন যে পুষ্পার মতো তুই, ও পুষ্পা তুই কি বলেছিলেন না। তো সে সময় আমিও বলেছিলাম যে হ্যাঁ ঠিক কথা, তোমার তো দাড়িটা কাটা উচিত। তারপর সবাই বলছে, অনেকে বলেছে, সবাই বলেছে, কিন্তু সন্দীপের জেদ আর তার ডিটারমিনেশন, সেটার কাছে আমরা সবাই নত স্বীকার করেছি। ওর দাড়ি রাখাটা ওর একটা প্রতিবাদের স্বরূপ ছিল, ওর দাড়ি রাখাটা একটা রেবেল বা একটা বিপ্লবের প্রতীক ছিল, যে না আমি অনেক কথা অনেকে শুনেছি, এই কথাটা আমি শুনবো না তো শুনবো না। এই জিনিসটা ও নিজের কথায় নিজে থেকেছে। হ্যাঁ, আমি বারবারই বলি যে পুরুষ চেনা যায় দৃঢ়তায়, পুরুষ চেনা যায় তার যে ডিসিশন মেকিং, তার জন্য। এবার সব ডিসিশন যে ঠিক হবে আর সেটা আমার পক্ষে মঙ্গলময়ই হবে, এর কিন্তু কোনো আর কি মানে গ্যারেন্টি নেই। তো সেরকম ও একটা যেটাকে বলে চান্স নিয়েছিল, তো ও নিজের জায়গায় নিজের মতো করেই রয়েছে, এখনও অবধি নিজের মতো করে রয়েছে। কিন্তু এতগুলো মানুষ যারা কিনা সত্যিকারের ওকে ভালোবাসে আর সত্যি তাদের ওর দাড়িটা দেখে ওকে অচেনা অচেনা লাগছিল, তারা কিন্তু মন থেকে চেয়েছিল যে সন্দীপের দাড়িটা চলে যাক। আর দেখুন সেরকম একটা অবসর এসেও গেল। যেভাবেই হোক ওদের আত্মীয় বিয়োগ হয়ে ওকে সেই দাড়িটা কিন্তু কাটতেই হলো। সন্দীপের এই দাড়িটা অনেকের চক্ষুশূল ছিল, তার কারণ হচ্ছে সন্দীপকে দাড়ি রেখে পুরো ওই হনু সোনা চ্যানেল থেকে সোনু সোনা বলছি ওর মতো লাগছিল। তো তার একটা ভিডিও দেখলাম, বাপরে বাপ, আমি তো হাসতে হাসতে লুটপুট। হ্যাঁ, অ্যাক্টিংটা খুব ভালো লেগেছে, কিন্তু ওর ওই যে মুখে পাউডার মেখে চোখগুলো কালো করে দিয়ে
ওই যে ওর মুখটা দেখলাম, ওর মুখটা দেখে আমি ভাবলাম কার মতো লাগছে, চেনা 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 চেনা। তারপর মনে পড়লো আরে এই কিন্তু পুরো ওসামা বিন লাদেনের মতো দেখতে, পুরো। আজ থেকে ভাই ওকে আমি গরিবের ওসামা বিন লাদেন বললাম। হ্যাঁ, কেন কেন বলছি, ভিখারি না, ও গরিবদের। কারণ হচ্ছে গিয়ে অনেকটা কিন্তু লাগছিল। আমাদের বাংলায় যদি বলা যায় না ওসামার জীবন নিয়ে যদি কোনো মুভি বা কোনো সিরিয়াল বা আজকাল যে ওটিটিতে যেগুলো হয়, সেক্ষেত্রে ও কিন্তু অবশ্যই সেখানে অডিশন দিতে পারে, ও পেয়ে যাবে। আর অ্যাক্টিং তো খুবই ভালো করে দেখলাম। তো হ্যাঁ, এই ধরনের মজার জিনিস ভালো লাগে। কিন্তু এই যে অনেকে হনু সোনার সাথে আমাদের ফোকলাকে মিলিয়ে দিচ্ছে, সেটা কিন্তু একেবারেই মেলালে চলবে না, সেটা মেলালে চলবে না। কারণ এই হনু সোনা ওর সাথে তো লিভিনের মতো রিলেশন ছিল, তাই না? সেক্ষেত্রেও কিন্তু সে, শুনেছি ওর কথা যদি সত্যি হয়, সোনু সোনার কথা যদি সত্যি হয়, তাহলে ও কিন্তু ওর দায়িত্ব পালন করেছে। ওর ঘর ভাড়া থেকে শুরু করে ওর যাবতীয় এক্সপেন্সেস, সংসার চালানো ফালানো, শুনেছি, আমি বিশ্বাস করছি না, কিন্তু শুনেছি ও নিজের মুখেই বলেছে যে ও নাকি চালিয়েছে। কিন্তু এদিকে অপরদিকে ফোকলা, যার কিন্তু পুরো সংসারটাই চালানোর কথা ছিল, সে কিন্তু চালায়নি, উল্টে যার হাতটা ও ধরেছে সে যা কামিয়েছে সেই সমস্ত টাকাগুলো সে কিন্তু 9-6 করেছে। এই সমস্ত কিছু আমরা শুনেছি। তাহলে এদের দুজনের মধ্যে কম্প্যারিজন কোনোভাবে হতে পারে না এই জিনিসটা নিয়ে। বাদবাকি দুজনেই একটা কাজ করেছে, সেটা সিমিলার। দুজনেই কিন্তু সো কল্ড ভালোবাসার মানুষদের সাথে যখন সম্পর্ক ছেদ হয়ে গেছে, তখন তাদের ভেতরকার সিক্রেটগুলো তাদের শত্রুর পক্ষের কাছে রীতিমতো তুলে দিয়েছে। এই মিলটা কিন্তু অবশ্যই দুজনের মধ্যে রয়েছে। তো যাই হোক, একটা জিনিস দেখলাম, সন্দীপ বলল যে নীল ড্রামের কথা। সত্যি আমার এত হাসি পাচ্ছিল এই কথাটা শুনে। হ্যাঁ, আজকের ডেটে দাঁড়িয়ে কথাগুলো যদিও সত্যি হতে পারে, কিন্তু সন্দীপকে এটাই বলবো যে তার প্রতিপক্ষকেও জানে সে কীরকম। হ্যাঁ, হয়তো গালাগালি মন্দ করতে পারে, চিৎকার চেঁচামেচি করতে পারে, কিন্তু এতটা এক্সট্রিম লেভেলে যাবে বলে আমার মনে হয় না। এরা যারা এত এক্সট্রিম লেভেলে যায় না, তারা হচ্ছে ভীষণভাবে মানুষকে ইউজ করে। কিন্তু তুমিও জানো ভালো করে যে প্রতিপক্ষ যে আছে, যাকে তুমিই নাম দিয়েছিলে বোকার হদ্দ, সে কিন্তু সত্যি বোকার হদ্দ। আর বোকার হদ্দদের দ্বারায় এই জিনিসগুলো সম্ভব হয় না। তো যাই হোক, তোমার ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। যেটা তুমি বলছিলে যে কৃষ্ণনগরে যদি যেতাম তাহলে কি হতো। হ্যাঁ, অবশ্যই তোমার যেটা ভয়, যেটা আর কি দেখা যাচ্ছে ঘটনা, মিলেটের যে ঘটনাটা হয়েছে, বয়ফ্রেন্ডের সাথে মিলে তার স্ত্রী যেভাবে আর কি গ্রামবন্দি করেছে, তুমি হয়তো সেটা ভাবছো তোমার সাথে হতো। তবে আমি যতদূর জানি যে এদের দ্বারা সেটা সম্ভব নয়। একজন হচ্ছে বোকার হদ্দ, তুমিই তো বলেছো বোকার হদ্দ, সত্যিই তো সে বোকার হদ্দ। না হলে দেখো তোমার নামে যেসব ফলস অ্যালিগেশনগুলো লাগিয়েছে তোমার ওপর দিয়ে, তারপর যখন নতুন করে জীবন শুরু করলো, তখন নিজের পুরো জীবনটা সত্যিই কি অন্যের হাতে তুলে দেওয়াটা উচিত ছিল। যেমন কিনা চ্যানেলের এক্সিকিউটিভ করে একজনকে রেখে দিল, মানে চ্যানেলের পুরো বাগডোর তার হাতে দিয়ে দিল। আজকে এই ফোকলা সে দাবি করছে যে 1.5 বছরে 8 লক্ষ টাকার শুধুমাত্র দিয়েছে হচ্ছে কি ব্র্যান্ড প্রমোশন, সে নাকি পাইয়ে দিয়েছে। চিন্তা করে দেখো, হ্যাঁ, যার মুখ, তার মুখ দেখে আর কি দিয়েছে হচ্ছে গিয়ে ব্র্যান্ড প্রমোশনগুলো, আর সেখানে অন্য একজন সে বলছে আমি পাইয়ে দিয়েছি। এটা তো সত্যি কথা বলতে, যার সম্পর্কে কথাগুলো বলছে সে তো বোকার হদ্দই। সে খাটলো, সমস্ত কিছু সে করলো, তার সত্ত্বেও ক্রেডিট কে নিয়ে যাচ্ছে? একজন গুড ফর নাথিং মানুষ। তো তুমি যেটা বলেছিলে বোকার হদ্দ, এটাই সত্যি। আর যে সামনের জন যে আছে না, যে তোমাকে খুব রামচন্দ্র বলে বলেছিল, তার পক্ষেও এই ড্রামকাণ্ড ঘটানো সম্ভব নয়। কারণ সে ওই যে ওইটুকুই তার মুখেই আর কি, মুখেই মারিতম জগৎ। সেই রকম আমরা মানুষ দেখলে একটু তো চিনি। হ্যাঁ, যতই হতে পারে অপছন্দের মানুষ, কিন্তু যে যেটা পারবে না সে সেটা পারবে না। ওর দ্বারা ওইসব করা সম্ভব না। ওর ওই একটুখানি খাবো দাবো, তারপর হচ্ছে কি ওর একটুখানি আছে না জিন্দেগি হ্যাঁ এই কি জুয়া, ওর বক্তব্য এটাই যে আমি খাবো দাবো, আমি এই যে তুই যা ইনকাম করবি তাতে তো স্বাদ দিয়ে দেবো, তো তার এগেনস্টে আমার অধিকার আছে, তুই আমাকে দে। আর সেটা না দিলেই তখন হয়ে যাবে খারাপ, তখন হয়ে যাবে চরিত্রের ওপর দাগ, হেনা তেনা, এই সমস্ত কিছু করবে। তো যাই হোক, টিনকে একটাই কথা বলবো সবশেষে,
এই ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু টিনকে শেষে একটাই কথা বলবো যে যেই জিনিসটার জন্য তোমার পরিচিতি, সে যেভাবেই হোক না কেন, যেই জিনিসটার জন্য পরিচিতি সেইটাকে অবহেলা করো না। সেইটা অবহেলা করলে যদি একবার সত্যি দর্শক তোমার কাছ থেকে মুখ ফেরায়, তখন কিন্তু আর তারা তোমার কাছে ফিরে যাবে না। আর যদি এই ইউটিউবের কেরিয়ার তোমার না থাকে, তাহলে কিন্তু কিছুই থাকবে না, কিচ্ছু থাকবে না। আমি তোমাকে একটাই কথা বলবো যে যেভাবেই হোক তুমি ডিভোর্সটা নাও। তো যাই হোক, খুব হাসি পায় আমার টিনের যারা এখনও এজেন্ট হিসাবে যারা নিজেদেরকে দাবি করে দেখি, তারা এখনও মানে বলে যাচ্ছে যে টিনের কাছে টাকা নেই, পয়সা নেই, কিছু নেই। এদিকে টিন একটার পর একটা সোনা বানিয়ে যাচ্ছে। তো এই সোনাটা হচ্ছে আমার যতদূর মনে হয় ভাঙা গড়ার খেলা। যেরকমভাবে টাইটেলে লিখে দিয়েছে, তাতে কিন্তু টিন খানিকটা ইঙ্গিত দিয়েই দিয়েছে যে এখন আর চাইলেও কিন্তু সোনা বানাতে পারবো না। মানে ওই যে সন্দীপ বলেছে না যে গয়না দাও আর ডিভোর্স নাও, তো এটাই বোঝাতে চাইছে যে আমি চাইলেও এখন আর দিতে পারবো না। এটা মনে হলো একটা ছোট্ট করে ইঙ্গিত যে এটা এই আশাটা ছেড়ে দাও, দিয়ে অন্য পথে এসো, তাহলে হয়তো হবে। জানি না, আকার ইঙ্গিতের কথা দিয়ে তো কোনো কিছু আমরা শিওরভাবে বলতে পারি না, অনুমান করে বলতেই পারি। যাই হোক, ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু তার আগে একটাই কথা বলতে পারি যে আমি এ যাবৎকালীন যে কটা কথা বলেছি, সব কিন্তু যা পরিস্থিতি কারোর ভিডিওতে দেখা যাচ্ছে সেই অনুযায়ী অনুমান ভিত্তিক কিছু কথা, আর যেগুলো প্রমাণ দিয়ে বলা সেগুলো প্রমাণ দিয়েই বলেছি। আর বাদবাকি সব কথাই কিন্তু বেশিরভাগ আমি বলেছি যেটা আমার মনে হচ্ছে, এটা আমার অনুমান। আপনারা বিচার করবেন আমি ঠিক না ভুল। প্রত্যেকটা কথাতেই আমি তাই বলেছি। আপনারা যদি মনে হয় আমার প্রত্যেক কটা ভিডিও যান গিয়ে আবার নতুন করে দেখুন, শুনুন, তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু কি হচ্ছে, পসিবিলিটিস কি হতে পারে সেগুলো বলেছি। আমি কখনোই কোনো স্টেটমেন্ট দিই না উইদাউট কোনো প্রুফ। যাই হোক, যারা বোঝার তারা ঠিকই বুঝবে, যারা বোঝার না তারা বুঝবে না। এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে। টাটা।